আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? আহ, আসলে খুব বেশি কথা বলার তো কিছু নাই। আহ, একটা হইতেছে যে আমি কথা বললে আসলে খুব থিওরিটিক্যাল কথা বইলা ফেলবো। তো আমার মনে হয় ওইগুলি বলার চাইতে আমি যেটা নাসির থেকে বলছিলাম বা অন্যদেরকে বলছিলাম যে আসলে বেটার হয় কোনো আলাপ আলোচনা করলে। আমি আসলে প্রোগ্রামের এই ফরম্যাটটাও খুব একটা পছন্দ করি না, যে ঘরের মঞ্চে এসে একজন মাইক নিয়ে কথা বইলা গেল 15-20 মিনিট, একদল যা শুনলেন শুনলেন, না শুনলেন শুনলেন না, এতে করে আসলে তেমন কোনো আলাপ হয় না। আমি বরং ইন্টারেস্টেড হচ্ছে একটা আলাপ তৈরির জায়গাতে। মানে ধরেন আমার তো কিছু বলার জায়গা আছে, আমার নিজের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, ওইগুলি নিয়ে আমি বললাম। কিন্তু সেটা যদি আসলে কারোর সাথে কানেক্ট না করে, তাইলে তো কথা বলে খুব বেশি লাভ নাই। তো আমি যেটা করতে পারি, বা আমি মঞ্চে যারা আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি 5-10 মিনিট একটু কথা বললাম সাবজেক্টটা নিয়ে। হ্যাঁ, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে 5-10 মিনিট আমরা আলাপ করলাম, এটা মনে হয় ভালো। এমনিতেও 6টা বাইচে গেছে, বেশি সময় দেওয়া উচিত না। তো আমি আমার আন্ডারস্ট্যান্ডিং কে নিয়ে একটু বলি। আমি হচ্ছে ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড আছেন, ওনারা হয়তো দেখে থাকবেন যে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি শেয়ার করছি, যে আমি আসলে কি বুঝি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এখানে তো 3টা শব্দ আছে, বাংলাদেশ, সংস্কৃতি আর হচ্ছে বোঝাপড়া। তো বোঝাপড়ার জায়গাটা এরকম, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। ইভেন আমরা যদি ধরেন রকেট সায়েন্সও না জানি, আমরা যা জানি বিমান কিভাবে ওড়ে, ওইটা দিয়েও আমরা রকেট সায়েন্স বোঝার চেষ্টা করি। তো বাংলাদেশ সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে সবারই একটা নিজের বোঝাপড়ার জায়গা আছে, এটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাজাম্পশন। এবং ওই বোঝাপড়ার জায়গাগুলি হয়েছে কি টাইম টু টাইম চেঞ্জ হয়। মানে আমি নতুন একটা কিছু জানলাম, যেমন ধরেন বাংলাদেশে মানে দুনিয়াতে সবাই তো জানতো হচ্ছে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, সমতল। তারপর একটা সময় আমরা 1500-1600 শতকে জানলাম যে পৃথিবী গোলাকার। হ্যাঁ, ওকে, পৃথিবী গোলাকার। তো এইভাবে আমাদের বোঝাপড়ার জায়গাগুলি চেঞ্জ হয়। এটা হচ্ছে ঘটনা, এটা কোনো স্ট্যাটিক জায়গা না। আজকে যেটা আমরা বুঝতেছি, 100 বছর আগে আমরা একই জিনিস বুঝতাম না। যেমন ধরেন এখনকার আমরা আগে যখন ইউরোপিয়ান সাহিত্য পড়তাম, তখন তো আমরা ভাবতাম যে এগুলি অনেক খুব হাই কোয়ালিটির জিনিস। কিন্তু এখন তো আমরা বুঝতে পারি যে এগুলির মধ্যে কলোনিয়াল ফ্যাক্টর আছে, যে আমাদেরকে ইয়ে করে দাবায় রাখার জন্য এইসব সাহিত্য করা হয়েছে। আমাদেরকে এই অঞ্চলের মানুষদেরকে ছোট করে দেখা হয়েছে। তো এটা হচ্ছে বোঝাপড়ার জায়গা। আর সংস্কৃতির জায়গাটা হচ্ছে অনেকের ধারণা যে সংস্কৃতি যেন খুব অটোমেটিক ঘটনা। আমার কথা হচ্ছে সংস্কৃতি অটোমেটিক ঘটনা না। হ্যাঁ, আপনি যা কিছু করতেছেন সবকিছু সংস্কৃতি হয়ে ওঠে না। কিন্তু দেখবেন যে দু একটা কাজ করতেছেন, ওটাকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আইডেন্টিফাই করা হয়। যেমন এখানে কয়েকজন বলে গেছেন যে পয়লা বৈশাখ হচ্ছে খুব সাংস্কৃতিক, বাংলাদেশের সাংস্কৃতিক ঘটনা। কিন্তু 1980 সালের আগে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপিত হতো না। ইন এ সেন্স আপনি ছিল না তা না। আপনি দেখেন, যদি 1964 সালের ইন্টারভিউ আমি দেখছি, হ্যাঁ, ওখানে আপনি কোনো পয়লা বৈশাখের কোনো সংস্কৃতি পাবেন না। ছিল, এটা তো সবসময় ছিল। আপনার আকবরের আমলেও পয়লা বৈশাখে হচ্ছে আপনার এখনো আমাদের এখানেও দেখছি যে দাদন তোলা হয়, পয়লা বৈশাখে হচ্ছে হালখাতা করা হয়। কিন্তু এই যে ইলিশ খাওয়া, পান্তা ভাত খাওয়া, এগুলি হচ্ছে 80s এর দিকে টিএসসি তে একদল মানুষ শুরু করলেন। এবং আপনি দেখবেন বৈশাখী মেলা যা হয় সব কিন্তু হচ্ছে ওই ইলেকশন ইনস্টিটিউশন গুলিতে হয়, ক্যাম্পাস গুলিতে হয়, বড় শহর গুলিতে হয়। গ্রামগুলিতে হয় কিন্তু হচ্ছে চৈত্র সংক্রান্তি। আমরা যা দেখছি চৈত্র সংক্রান্তির মেলা ছিল, শাখায় 12 পদের শাক খাওয়া হইতো। তো সুতরাং সংস্কৃতি খুব অটোমেটিক ঘটনা না, সংস্কৃতি খুবই প্রি প্ল্যান্টেড ঘটনা। এবং এটা খুব মানে তৈরি করার একটা ঘটনা। হ্যাঁ, আপনি যদি দুর্গাপূজার কথা দেখেন, দুর্গাপূজা আসলে ব্রিটিশ আমলের আগে দুর্গাপূজা পাবেন না। আমাদের এখানে যে পরিমাণ কালী মন্দির ছিল, এই পরিমাণ দুর্গা মন্দিরও ছিল। এগুলি গত 100 বছরে ধীরে ধীরে এগুলি তৈরি হয়েছে। তো সংস্কৃতি তৈরি হয়, সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হয়। এবং সংস্কৃতি যে কারণে তৈরি হয়, এটা হচ্ছে পলিটিক্যাল উদ্দেশ্য তৈরি হয়, এবং পলিটিক্যাল উদ্দেশ্যে আইডেন্টিফাই করা হয়। আপনার কালচার আর পলিটিক্স এক ঘটনা না, কিন্তু আমাদের এখানে দেখবেন কালচারকে খুব পলিটিক্যাল ইউজ করা হয় এবং কালচারকে পলিটিক্যালি ইনভেন্ট করা হয়। তো সুতরাং কালচারের সাথে যে পলিটিক্স এর সম্পর্ক, এটা সম্পর্কে আমাদের সচেতন হওয়াটা ভালো।
তো সংস্কৃতি নিয়ে এই হচ্ছে আমার প্রাইমারি কথা। বাংলাদেশ সম্পর্কে যদি বলেন, বাংলাদেশ সম্পর্কে আমি লিখছি, কেউ যদি ইন্টারেস্টেড হন। আমার প্রাইমারি কথা হচ্ছে বাংলাদেশ ধারণা বা বাংলাদেশ সেন্ট্রিক ধারণা আসলে আমাদের এখানে এক্সিস্ট করে না। আমাদের হিস্ট্রি বলেন, আমাদের কালচার বলেন, আমাদের পলিটিক্স বলেন, কোনটার মধ্যে বাংলাদেশ নাই। আমাদের সাহিত্য এখন দেখবেন বাংলা সাহিত্য, সিনেমা দেখবেন বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা বলে আমরা টার্ম কয়েন করতে পারি না, বাংলাদেশি রাজনীতি বলে কিছু হয় না, বাংলাদেশি কালচার বলে কিছু হয় না। নাই যে তা না, আমরা হচ্ছে এই জিনিসটাকে কালচারের, হিস্ট্রিতে, পলিটিক্স আইডেন্টিফাইড না, সেন্টার পয়েন্ট না। এটা কেন সেন্টার পয়েন্ট না এটা নিয়ে আমি বলছি কিছু কথা। হ্যাঁ, এখন ওই বাংলাদেশি দুইটা জিনিস আপনি পাবেন। একটা হচ্ছে বিএনপি শুরু করছিল, জিয়াউর রহমান শুরু করছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদী দল, কিন্তু ওনাদের এই টার্মটা ছিল হচ্ছে আসলে পলিটিক্যালি বাংলাদেশের যে জিওগ্রাফি এটাই যেন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এর বাইরে মানে জিওগ্রাফিক্যাল কনটেক্সটটাকে ওনারা বাংলাদেশি ধরছেন, কিন্তু এটা আসলে কি অর্থ বাংলাদেশি, এর সিগনিফিকেন্সটা কি, কিভাবে আমরা বাংলাদেশি, এই জায়গাগুলিকে দেখবেন বিএনপির এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিতরে পাবেন না। এবং ওনাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিংও দেখবেন যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স এক্সিস্ট করে না। কারণ হচ্ছে ওনারা বাংলাদেশি জায়গাটাকে কালচারালি আইডেন্টিফাই করতে পারেন না। যদিও 1978-80 দিকে এই জিনিসটা ইনভেন্ট হয়েছে, কিন্তু যেহেতু ওনারা ফার্দার সমস্যাগুলিকে আইডেন্টিফাই করতে পারেন না, এই জন্য এটাকে একটা পলিটিক্যাল জার্গন হিসেবে দেখা হয়। এবং যেন এটা পলিটিক্যাল জার্গন, এই কারণে যেন এটা ভুল, এই রকমের বুমেরাং ঘটনাও ঘটছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা বাংলাদেশি ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে 5ই আগস্টের পরে এনসিপির লোকজন বা অনেকের লোকজন বলা শুরু করছে বাংলাদেশ পন্থা লাগবে, বাংলাদেশ পন্থী পলিটিক্স লাগবে। তো এটাও আসলে একটা পলিটিক্যাল জার্গনে পরিণত হয়েছে। আপনি আগে যেমন বঙ্গবন্ধু বললে চাকরিতে প্রমোশন হইতো, ব্যবসায়ী লাভ হইতো, এখন হচ্ছে বাংলাদেশ পন্থা হইলে বললে আপনার হচ্ছে সরকারি বেনিফিট পাওয়া যাবে। এই কারণে বাংলাদেশ পন্থার একটা জায়গা হচ্ছে, কিন্তু কেউ জানে না এটা কি, এটা কেমনে হয়, কি কারণে হয়। তো আমার কথা হচ্ছে যে এটা আমরা কেন আইডেন্টিফাই করতে পারি না। আমি অনেকগুলি কথা খুব দু একটা কথার মধ্যে আমি বলতেছি। তো এটার একটা কারণ হচ্ছে আমরা আগে যেভাবে বুঝতাম হিস্ট্রিকে এখনো একইভাবে বুঝতে চাই। আমরা হচ্ছে ডেফিনেশন দিয়ে বুঝতে চাই, যে ধরেন ঠিক আছে বাঙালি তো বুঝলাম, রবীন্দ্রনাথের লেখা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের লেখা, বাংলাদেশি জাতীয়তাবাদের একটা লেখার কথা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের একটা উদাহরণ দেন। তো মুশকিল হইতেছে আপনি সংজ্ঞা দিয়ে জায়গাগুলো বুঝতে পারবেন না। আমার কথা হচ্ছে এটা, আগের দিনে যেমন ধরেন গরুর সংজ্ঞা আমরা মুখস্থ করতাম, 4 পা, একটা লেজ আছে, 2টা কান আছে, একটা মাথা আছে, কিন্তু এখন দেখবেন যে আসলে এই সংজ্ঞা দিয়ে তো গরুর হয় না আর কি, কারণ এটা ছাগলেরও আছে, গাধারও আছে। হ্যাঁ, তো এরকম সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে চাই বলে আমার কথা হইতেছে যে আমরা জায়গাটাকে গুলায় মিলায় ফেলি, মিক্স আপ করে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশি পন্থা নামে হচ্ছে যে জায়গাটা, এটা জিওগ্রাফিক্যালি এক্সিস্ট করে তা না, এটা কালচারালি, হিস্ট্রিক্যালি এবং পলিটিক্যালিও এক্সিস্ট করে। ইনফ্যাক্ট আমরা ধরেন জিওগ্রাফিক্যালি আলাদা হচ্ছে 1947 সালে। এখানে যদি কোনো হিস্ট্রিক্যাল এবং কালচারাল এলিমেন্ট না থাকতো আমরা একটা পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করতাম না। 1971 সালে যেটা হয়েছে, পাকিস্তান হওয়ার পর যেটা হয়েছে, আপনি দেখবেন যে পলিটিক্যালি তো লিঙ্ক থাকে, এক ধরনের পাক বাংলা কালচার বলে একটা কালচার তৈরি করার চেষ্টা হয়েছিল, যেটা ফেলিওর হয়েছে। আপনি পশ্চিমবঙ্গের এগেনস্টে যেন একটা পাক বাংলা কালচার তৈরি করা। বাংলাদেশ হওয়ার পরে আমি দেখি 1971 পরে এখানে একটা ইন্টেলেকচুয়াল হইতেছে ফ্রড হয়েছে। ইন্টেলেকচুয়াল ফ্রডটা হয়েছে আমরা যেন বাংলাদেশ হইলাম, আমরা যেন বাঙালি হইতে চাইছি, হুইচ ইজ রং। মানে এটা হচ্ছে কমপ্লিটলি একটা ইন্টেলেকচুয়াল মানে ফ্রড। এবং এটা একইভাবে আমি দেখি 5ই আগস্টের পরে আমাদের যে ইন্টেলেকচুয়াল জায়গাটা সেটাকে আমরা আর্টিকুলেট করতে পারতেছি না, এবং এই না করতে পারার কারণে হচ্ছে জার্গনগুলি তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলিকে কিভাবে তৈরি করতে হবে সেটার ব্যাপারে আমার কথা হচ্ছে যে হিস্ট্রিটাকে রিড করতে হবে, হিস্ট্রিক্যাল যেসব ট্রুথ আছে এইগুলিকে কোশ্চেন করতে হবে। আমার কথা হচ্ছে এইগুলি আসলে খুব খুব বাজে হিস্ট্রি। যেমন আমরা আগে নিম্ন বর্গের হিন্দু ছিলাম, তারপরে মুসলমান হয়েছি, তারপরে ধরেন বাইরে থেকে মুসলমানরা এসে আমাদেরকে মুসলমান করছে, এভাবে লিনিয়ার ভাবে হিস্ট্রি ঘটে নাই। বরং আমাদের এখানে হিস্ট্রি হচ্ছে দেখবেন যে নদীতে পলি যেভাবে পড়ে,
10 বছর 20 বছর পরে তারপর চর তৈরি হয়, তারপরে ওখানে মানব বসতি তৈরি হয়। আমাদের সোসাইটির মধ্যে অনেকগুলি লেয়ার আছে, লেয়ারের ভিতর দিয়ে এক একটা লেয়ারে আমরা হিন্দু হইছি, এক একটা লেয়ারে আমরা মুসলমান হইছি, এক একটা লেয়ারে আমরা বাঙালি হইছি, এইরকম ভাবে চলছে। তো ওই হিস্ট্রির লেয়ার গুলিকে যদি আমরা নতুন ভাবে না রিড করতে পারি, তাহলে বাংলাদেশি জায়গাটাকে আমরা বুঝতে পারবো। আমার মূল কথা এটাই, আপনার দেখবেন যে কালচারাল অ্যাক্টিভিটির জায়গাগুলি আমরা এখনো যে লোকেট করতে পারি না, এর কারণ হচ্ছে আমাদের কাছে এই হিস্ট্রিক্যাল দিশা, এই হচ্ছে পলিটিক্যাল দিশা, এই দিশাগুলি আমাদের কাছে ক্লিয়ার না। আমি ক্লিয়ার করার চেষ্টা করি না, আমরা মনে করি আগে যেভাবে দেখতাম এইভাবে দেখেই আমরা নতুন ভাবে যেন দেখতে পারবো। আরেকটা জিনিস মানে আলাপ করলে সুবিধা হয়, এখানে বেশ 2-3 বার আসছে ওই পার্বত্য চট্টগ্রামের কথা, হ্যাঁ, যে হচ্ছে মাইনরিটির কথা, ইনক্লুসিভনেসের কথা, এগুলি আমার কাছে খুব ওভাররেটেড কথা মনে হয়। আমি বাইরে দাঁড়ায় বলতেছিলাম, আপনার এখানে ওখানে জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 47 লাখ যতদূর জানতাম, বা 50 লাখ। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে 20 কোটি। আচ্ছা যাই হোক, মানে আপনি চিন্তা করেন ইনক্লুসিভিটির কথা বলতেছে 95% লোক নাই। বাংলাদেশের হিস্ট্রির সমস্যা হচ্ছে এখানে বাঙালির সাথে ইসলাম বা ধরেন মুসলিম এই জায়গাগুলিকে ইন্টিগ্রেটেড করা হয় না। দুই জায়গা থেকে বাঙালি জাতীয়তাবাদের দিক থেকে সমস্যা, মুসলিমের জায়গা থেকেও দেখবেন যে এক ধরনের পিউরিফিকেশনের ঘটনা ঘটে, যে আপনি সহি মুসলিম কিনা। হ্যাঁ, তো এই ডিবেট গুলি অনেক বড় ডিবেট, কিন্তু আমার কথা হচ্ছে আমরা থিওরিটিক্যালি বুঝতে চাই। থিওরিটিক্যাল একটা বেস হলে ভালো, কিন্তু হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালিটিটাকে হচ্ছে ফোকাস করতে হবে। আমাদের এখানে বুঝাবুঝির ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালিটি বাদ দিয়ে বাকি সবকিছু করি। তো এসব জায়গা থেকে সরতে পারলে, মানে এখন যেহেতু হয়েছে কি, অনেকে বলে যে ধরেন নতুন সরকার আসলে সবকিছু ঠিক হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আমি মনে করি স্থিরতা খারাপ জিনিস, আপনাকে সবসময় একটু হইলে অস্থিরতা থাকাটা ভালো। তাইলে হচ্ছে কি আপনি আলাপগুলি করতে পারবেন, আপনি একটা নতুন দিশার জায়গাতে যাইতে পারবেন। আপনার মনে যদি প্রশ্ন না থাকে, আপনার মনে যদি অস্বস্তি না থাকে, তাহলে কিন্তু আপনি ইমানদার হিসেবেও খুব খাঁটি ইমানের দিকে যাইতে পারবেন। আপনি যাই না শুনে যে ইমান হবে, আপনার না যাই না এত শক্ত ইমান হবে না।